আমি সুন্দরবনের ছেলে হয়ে যদি সুন্দরবনের মানুষের কষ্টটা, তাদের জীবন যন্ত্রণাটা, তাদের না পাওয়াটা যদি আমি না বলতে পারি, তাহলে কারা বলবে? পলাশ হালদার প্রথম 8 বছর ঠকেছে, এখন আর ঠকে না। কিন্তু স্বর্গের নন্দনকাননে যাব বলে যাত্রা শুরু করে শেষে তোমার কাছে পৌঁছালাম। ইন্দ্রপুরীর অপার সৌন্দর্য দেখতে চেয়ে তোমার অন্তর দেখলাম। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। ভিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। তিনি পেশায় ব্যবসায়ী হলেও তার নেশা হচ্ছে লেখালেখি, সেটা কবিতা হোক বা আরো অন্যান্য ধরনের লেখা। বেশ অনেক বছর ধরে কিন্তু সেই লেখা তিনি চালিয়ে যাচ্ছেন। ওঙ্কার বাংলার পর্দায় আমি স্বাগত জানাচ্ছি পলাশ হালদারকে। নমস্কার পলাশদা, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, যে এত কাজ সামলে, ব্যবসার কাজ তো বিশাল, সেটা সামলে কিভাবে লেখালেখি চালিয়ে যাচ্ছেন এতদিন? আসলে মানুষের বাঁচার তাগিদে কিছু করতে হয়। তো সেই বাঁচার তাগিদটা যেমন পেটের তাগিদ থাকে, তেমন মনেরও একটা তাগিদ থাকে। মনটাকে বাঁচিয়ে না রাখতে পারলে মনে হয় বেঁচে থাকাটাই ব্যর্থ হয়ে যায়। তো সেই মনের তাগিদে কবে যে লেখার প্রেমে পড়েছিলাম সেটা বলা খুব মুশকিল। তবে বাংলা ভাষার প্রতি একটা টান ছিল সেই ছাত্রাবস্থা থেকেই, প্রথম থেকেই বাংলা বিষয়টা খুব টানতো। বাংলা কবিতা, গল্প, উপন্যাস এগুলো পড়তাম ছাত্র জীবনে, বিশেষ করে মাধ্যমিকের আগে। এমনও হয়েছে যে পাঠ্য বই অপেক্ষা গল্পের বই বেশি পড়ার জন্য খুব বদনামও ছিল। তখন লুকিয়ে লুকিয়ে পড়তাম। রামকৃষ্ণ আশ্রমে থাকতাম, তা ওখানে খুব তো কড়াকড়ি পড়াশোনার ব্যাপারে, সব তো সময় ধরে চলে। তো ওই পড়ার সময় অনেক সময় পাঠ্য বইয়ের মধ্যে গল্পের বই পড়তাম। সপ্তাহে সপ্তাহে গল্প বই আমরা পেতাম। তা ওই চেষ্টা থাকতো সপ্তাহের মধ্যে শুধু নিজের গল্পের বইটা নয়, আমাদের আরও বন্ধুরা যে সমস্ত গল্পের বই নিত আর কি লাইব্রেরি থেকে, তাদের বইগুলো নিয়ে পড়তাম। তা সেখান থেকে ওই বাংলা সাহিত্যের প্রতি একটা টান ছিল। তারপরে যেটা হয়, মানে বাঙালি মাত্রেই যারা স্কুল কলেজ টলেজ পৌঁছেছে, কিছু না কিছু একটা লেখালেখির প্রবণতা থাকে। সেসব আর আমিও লিখেছি, তুমিও লিখেছো, যারা লেখালেখি করে না তারাও লিখেছে। মানে দু কলম লিখেছে, সে প্রেমের টানে হোক বা প্রেম ভেঙে যাওয়ার টানে হোক, বা বিভিন্ন সমসাময়িক বিভিন্ন বিতর্ক, বিভিন্ন আন্দোলন, যে কোনো কারণেই হোক দু কলম লিখেছে। তা সেখান থেকে ওই একদিন ওই পড়ার প্রতি যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসাটা আস্তে আস্তে লেখার প্রতি আসলো। তারপরে একটা সময়ের পর লেখালেখিটা মোটামুটি অনেকটা খুব কাছের মনে হলো, সেটাকে নিয়েই বেঁচে আছি। তা এটা ওই মনকে বাঁচিয়ে রাখার তাগিদে এটা করে যেতে হচ্ছে আর কি। প্রথম লেখালেখিটা শুরু কিভাবে হলো? লেখালেখি শুরু বলতেই সবার যেভাবে হয়, ওই কলেজ লাইফেই প্রথম শুরু হলো। তা সেটা তো আর ঠিক লেখালেখি বলে না, ওটা তো বললাম না একটু আগে, যেটা বললাম যে কখন কার কীভাবে কী সৃষ্টি হবে, 2 লাইন 4 লাইন সেটা কথা নয়। এবং ওইভাবেই হতো, লেখালেখি চলতো। তারপরে একটা সময় প্রায় ওই ফেসবুকে আমি আসার পর থেকে, এটা এই 2015-16 পর থেকে ফেলে আসা বন্ধুদের সাথে আবার নতুন করে যোগসূত্র তৈরি হলো, যেগুলো প্রায় 20-15 বছর পরে, যাদের সাথে সেই মাধ্যমিক পাস করেছি 1993 সালে, আর ফেসবুকে আসছি 2015 পর, মানে 22 বছর পর। তা এই 22 বছর পর আবার সেই পুরনো বন্ধুদের ফিরে পাওয়া, কলেজের বন্ধুদের ফিরে পাওয়া প্রায় 18-19 বছর পর। তো এই ফিরে পাওয়ার পর একটা স্মৃতিচারণার মতন একটা শুরু হলো, যে সেই দিনগুলোকে একটু ফিরে, কেমন ছিল, স্যাররা কেমন ছিলেন, প্রফেসররা কেমন ছিলেন, এইগুলো করতে করতে এই স্মৃতিচারণাগুলো শুরু, ওইভাবে লেখালেখিটা শুরু হলো আর কি। তারপরে যেটা ওই যখন স্মৃতিচারণাগুলো, তখন বন্ধুদের কাছ থেকে খুব উৎসাহ পেতাম, আমরা তো পাচ্ছি না, তুই তো পাচ্ছিস, সেই দিনগুলোকে ফিরে আনতে, বা এই দিনগুলো ভালো ছিল, তুই লেখ। তারপরে ভ্রমণ, কোথাও ঘুরতে গেলাম, সেখান থেকে সেই কেমন দেখলাম, সবাই যেটা করে গিয়ে কোনো জায়গায় গেলে শুধুমাত্র ছবিগুলোকে পোস্ট করে ফেসবুকে, সেটাকে সংরক্ষণের তাগিদে। তা আমি কী করতাম, ওই শুধু ছবি নয়, সেই জায়গার একটা বর্ণনা, তার কি ঐতিহাসিক গুরুত্ব আছে, কি ভৌগোলিক গুরুত্ব আছে, এইগুলো একটু তুলে ধরার চেষ্টা করতাম। তা করতে করতে বন্ধুরা কেউ কেউ বললো যে বা ভালো ভ্রমণ কাহিনী হচ্ছে, এরা কিন্তু শুধুমাত্র তোর ওই জায়গার ভ্রমণ হচ্ছে না, তার সাথে সাথে একটা ভ্রমণ কাহিনী উঠে আসছে, এটাও কিন্তু একটা সাহিত্যের অঙ্গ। এইভাবে এলো। এবং তারপর আস্তে আস্তে প্রথমে কবিতা, সবার যেটা হয়, আমারও ওই কবিতা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু যখন তারপরে গদ্য সাহিত্য শুরু করলাম, গল্প শুরু করলাম, তখন
আমি সব জায়গায় এই দুটোর নাম আমি বলি। প্রথম একটা নাম বলি, শ্রদ্ধেয় কৈলাসনাথ বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের প্রবাদ প্রতিম সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দৌহিত্র। তা সৌভাগ্যক্রমে ওনার খুব কাছাকাছি আমি থাকি। উনি গড়িয়ায় থাকেন, আমি পাটুলিতে থাকি। তা ওনার সাথে যোগাযোগ হয়েছিল। উনি প্রথম বললেন যে খোকা তুই গল্প লেখ, ওটা তোর জায়গা, কবিতা তোর জায়গা নয়। উনি আমার প্রথমে এই পরামর্শটা দিয়েছিলেন। উনি আমার লেখালেখি প্রথম দিকের গল্পগুলো দেখে বলেছিলেন গল্পটা তোর জায়গা, তুই গল্প লেখ, তোর ডিটেলিং ভালো আছে। আর যেহেতু আমি মূলত বেশিরভাগ গ্রামের মানে কাহিনিগুলো তুলে আনতাম, তারও একটা কারণ আছে আমি বলছি পরে। তা উনি বলছে এইগুলো তোর ভালো হয়, তোর ওইটাই আমার মনে হচ্ছে তো ওইটাই তোর জায়গা, তুই ওইটাই। তারপরে গল্প লেখা শুরু হলো আস্তে আস্তে। আর সবচেয়ে যেটা গতি পেয়েছিল সেটা হচ্ছে ওই লকডাউনের সময়ে। তখন তো একটা আমার জীবনে খুব কঠিন দুটো ফেজ গেছে, তার মধ্যে সবচেয়ে কঠিন ফেজ ওই সময়টা। তা সেটা আমি পরে আসছি। তাই লেখালেখি ওই শুরু হলো। তারপর আমার বন্ধুদের উদ্যোগে প্রথম আমার বই আত্মপ্রকাশ করলো। মানে আমার ক্ষমতা ছিল না, বা আমি স্বপ্নও দেখিনি কোনো দিন আমার লেখাগুলো নিয়ে কোনো বই আসতে পারে। আমার বন্ধুরা এই প্রসঙ্গে আমি কয়েকজনের নামও বলতে চাই। আমার খুব কাছের বন্ধু ডাক্তার বিপ্র কুমার মণ্ডল, আমার ভাই, ছোট ভাই বলি, যদিও রক্তের সম্পর্কে ভাই নয়, কিন্তু আমি তাকে ভাই বলি, ছোট ভাই বলি, অমিয় কুমার দাস, শিবনগর মুখ্যদা সুন্দরী হাই স্কুলের শিক্ষক, পাথর প্রতিমা বাড়ি। ফেসবুক সূত্রে পরিচয় হয়েছিল আমার এক দিদির সাথে, রূপালী সাহা, এরকম বেশ, এবং এর পিছনে আরও কিছু মানুষ ছিলেন। তাদের উদ্যোগে প্রথম আমার গল্পের বই আসে প্রথম। এবং সেটা বলতে গেলে আমার অত মানে ওই যে স্বপ্নটা কোনোদিন দেখিনি, সেটা বিশাল পাওনা। এটা একমাত্র তারাই বুঝতে পারবেন যাদের কোনো গ্রন্থ প্রথম প্রকাশ হয়েছে, সেই অনুভূতিটা। তা ওখান থেকেই স্বপ্নটা আস্তে আস্তে কি বলবো, যে স্বপ্ন কোনোদিন দেখিনি সেই স্বপ্ন যখন একদিন পূরণ হলো, তখন আস্তে আস্তে স্বপ্নটা আরও ডালপালা মেলতে শুরু করলো, যে আরও যাওয়া যায়। তারপরে আস্তে আস্তে গল্প থেকে উপন্যাস, এবং যত গল্প থেকে উপন্যাসের দিকে এগিয়েছি, কবিতাগুলো আস্তে আস্তে দূরে সরে গেছে। এবং আমার মনে হয় ঠিক মতন কবিতাটা এখন ইচ্ছা করলেও লিখতে পারি না, আমার খুব কঠিন মনে হয়। সেই তুলনায় গল্প বা উপন্যাসটা কিছুটা স্বচ্ছন্দ বোধ করি। প্রথম গল্পের বইয়ের নাম কি ছিল? প্রথম গল্প, তার আগে বলি আমার প্রথম গল্প এই মুহূর্তে আমার বলতে পারছি না কোনটা প্রথম গল্প, আমি কোনটা লিখেছিলাম। কিন্তু প্রথম যে গল্পটা আমাকে পরিচিতি এনে দিয়েছে, বা প্রথম যে গল্প আমাকে মুদ্রিত আকারে প্রকাশিত হয়েছিল, সেই যে মানুষটির হাত ধরে আমার প্রথম গল্প মুদ্রিত হয়েছিল, তাকেও আমি লেখালেখির জগতে গুরু মানি। ওই কৈলাসনাথ বন্দ্যোপাধ্যায়ের পরে আমি ওই নামটা আমি বলতেই যাচ্ছিলাম, শ্রদ্ধেয় সঞ্জয় কুমার দাস। আচ্ছা, এই প্রসঙ্গে দর্শকদের একটা কথা জানিয়ে রাখি, সঞ্জয় কুমার দাস মানে সঞ্জয় দাস সাথে কিন্তু আমাদের একটা স্পেশাল এপিসোড হয়েছে, আর সেটার লিঙ্কটা আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে। তাই যারা এপিসোডটা দেখছেন ওই এপিসোডটাও দেখতে কিন্তু একদম ভুলবেন না। আচ্ছা, এবার এই সঞ্জয় দাস সাথে তখন জাস্ট ওই কয়েক হয়তো মাসখানেক পরিচয় হয়েছে কোনো একটা ফেসবুকে গ্রুপ থেকে। তা উনি আমাকে বললেন যে এরকম একটা সংকলন আসছে, আপনি এখন তুই সময় হয়ে গেল, উনি তুই কি বলেন, আমি তুমি বলি, কিন্তু তখন আপনি একটা ব্যাপার ছিল, প্রথম পরিচয় তো বলছে আপনি গল্প দিতে পারেন। মানে তখন গল্প আমার টুকটাক প্রকাশ হয়েছে দুই একটা, মানে ওই সামাজিক মাধ্যমে। তা ওনার ভালো লেগেছে যে আপনি গল্প দিতে পারেন। তা এলাম, একটা গল্প পাঠালাম যে দেখুন এটা হয় না। তা উনি 3-4 দিন পরে বললেন আপনার গল্পটি নির্বাচিত হয়েছে। হ্যাঁ, খুব বিশাল একটা ব্যাপার, গল্প প্রিন্ট আকারে প্রথম মুদ্রিত। আমার একক গ্রন্থ তখন প্রকাশ হয়নি, কিন্তু তার বিশাল ব্যাপার, প্রথম আমার লেখা কোনো গল্প একটা বইতে আসবে। এবং সৌভাগ্যক্রমে সেই বইটাও প্রকাশ হলো। বইটির নাম ছিল রোমন্থনের শেষ বসন্ত, একটি গল্প সংকলন। এবং সবচেয়ে আরও খুশির খবর, প্রথম আমার গল্প মুদ্রিত আকারে প্রকাশ হলো, এবং সেই গ্রন্থে সম্পাদক মহাশয় সঞ্জয় কুমার দাস তার চোখে সেরা গল্প হিসাবে ওই গল্পটিকে পুরস্কৃত করলে আমাকে পুরস্কৃত করেছিলেন। এটা বিশাল পাওনা, প্রথম মুদ্রিত গল্প, এবং প্রথম গল্পেই আমি পুরস্কার পেয়েছিলাম। এবং সেই গল্পটির নাম ছিল স্বীকৃতি। এবং এই স্বীকৃতি গল্পটি ফেসবুকে এখনও ভাইরাল হয়। স্বীকৃতি গল্পের ছোট্ট বিষয়টা আমি বলি, যে একজন কবিতা লেখেন, কিন্তু তিনি পেশায় রিক্সা চালক, কিন্তু তার নেশা কবিতা লেখা। তিনি কবিতা লেখেন, তার ছেলে স্কুলে কবিতা, তার বাবার লেখা কবিতা বলে পুরস্কৃত হয়েছিল। এবং পরবর্তীকালে সাব ডিভিশনে যখন আবার প্রতিযোগিতায় যাবে, সেই ছেলেটি স্কুল থেকে চাইছে যে কোনো প্রতিষ্ঠিত লেখকের কবির কবিতাও আবৃত্তি করুক, কারণ বাবার কবিতা, যেহেতু বাবা রিক্সা চালান, এরকম একজন মানুষের কবিতা ওখানে গেলে খুব একটা স্থান পাবে না। কিন্তু
বিভিন্ন যে কোনো কারণে হোক, আমি সবটা ভাঙছি না, ছেলে কিন্তু বাবার কবিতাটাই সাব ডিভিশনে আবৃত্তি করবে এবং সেখানে পুরস্কৃত হবে এবং জ্ঞানীগুণী মানুষের চোখে সেই রিক্সাওয়ালার কবিতাটাই সেরা নির্বাচিত হবে। এটাই ছিল মূল বিষয়। এবং এই গল্পটা ফেসবুকে ভাইরাল হয়েছিল একটা রিক্সাওয়ালার ছবি দিয়ে, কাহিনী দেখে পেশা দেখে বিচার করবে না, এরকম একটা শিরোনাম। কোথাও কোথাও গল্পের আসল নামটাই হারিয়ে গেছে, গল্পের নামটা যে স্বীকৃতি এটাও অনেক জায়গায় মুছে গেছে, আর লেখকের নাম পলাশ হালদার এটা কোথাও ছিল না, সব জায়গায় সংগৃহীত। এবং সেই সংগৃহীতটা এই বই আমার প্রকাশ হয়েছে 2019 সালে স্বীকৃতি, কিন্তু এখনও পর্যন্ত এই মানে সংগৃহীত নামে এখনও ফেসবুকে ভাইরাল হয় এবং সেই রিক্সাওয়ালার ছবিটা, এবং যারা পোস্ট করেন তারা লেখেন এই সেই রবীন মণ্ডল, মানে কবির নাম ছিল রবীন মণ্ডল যিনি রিক্সাওয়ালা, এই সেই রবীন মণ্ডল বলে সেই রিক্সাওয়ালার ছবিটিকে তারা মেনশন করেন। কিন্তু আসলে রবীন মণ্ডলকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। আর গল্পটা যেহেতু আমি লিখেছি, আমি তো হ্যাঁ গল্পটার মধ্যে আছে 80% সত্যতা আছে, কিন্তু বাকিটা কাল্পনিক। কিন্তু সেই একটা অপরিচিত রিক্সাওয়ালাকে রবীন মণ্ডল বানিয়ে দিয়ে এখনও পর্যন্ত ভাইরাল হয়। তা এই গল্পটির নাম ছিল স্বীকৃতি, সেই প্রথম আমার গল্প মুদ্রিত আকারে প্রকাশ হয়। তার পরে আমার যে প্রথম একক গল্পগ্রন্থ আসে সেই গল্পের নামও দিই আমি স্বীকৃতি, কারণ স্বীকৃতি আমার জীবনে সব কিছুর স্বীকৃতির মূলেই স্বীকৃতি। আচ্ছা, সেই জন্যই যখন লেখক থেকে আস্তে আস্তে প্রকাশক হওয়ার দিকে এগোলেন, প্রকাশনার নামও কি সেই কারণেই স্বীকৃতি বেছে নেওয়া? দুটো কারণ আছে। প্রথমত আমার গল্পগ্রন্থ আসলে স্বীকৃতি, তারপরে আস্তে দু একটা গল্প হলো, তারপরে উপন্যাস আমার লেখা শুরু করলাম। আমার প্রথম উপন্যাস যোদ্ধা, সেটা বেশ কিছু পাঠকের ভালো লেগেছে। তার পরবর্তীকালে এসছে মাস্টার মশাই বলে আমার একটা উপন্যাস এসেছে, এই যে এটা আমার হচ্ছে গিয়ে প্রথম উপন্যাস এটা যোদ্ধা। তারপরে এসেছিল মাস্টারমশাই। মাস্টারমশাইটা কিন্তু মানে ভীষণভাবে জনপ্রিয় হয়েছে এবং এই বইটা কিন্তু ইংরাজি ভার্সন আসছে আগামী বই মেলায়। এবং শ্রদ্ধেয় লেখক জগন্ময় সাহা উনি পড়েছিলেন, ওনার খুব ভালো লেগেছে। উনি নিজেও মাস্টারমশাই, উনি নিজের উদ্যোগে এটাকে সম্পূর্ণ ইংরাজিতে অনুবাদ করেছেন এবং উনি চাইছেন যে যেভাবে হোক বইটা ইংরাজিতে অনুবাদ করতে হবে। তা ওনার অনুবাদ হয়ে গেছে, কিন্তু বাকি কাজটা হয়নি। তারপরে আমার আসে রক্ত কথা বলে উপন্যাস, গত বইমেলায় এসছে শেষ স্টেশনের যাত্রী, এগুলো সব উপন্যাস। কিন্তু গল্পের ক্ষেত্রে মানে এই স্বীকৃতির বাইরে তারপরে যে আমার সবচেয়ে যে পরিচিতি এনে দিয়েছে, যেটা একদম পলাশ হালদারকে হলো দুজন মানুষ যদি চেনেন, তার কারণ হচ্ছে কি দীপেন মাস্টার। হ্যাঁ, দীপেন মাস্টারের থেকেই আর কি আমরাও সবাই আপনাকে চিনেছিলাম খুব বেশি করে। তো দীপেন মাস্টার ওটাও কিন্তু ওই স্বীকৃতির মতন। এখনও দীপেন মাস্টার ভাইরাল হয় সংগৃহীত নামে গল্পে। এবারে গল্প আসলে যে দীপেন মাস্টার প্রথমে আমার যে লেখা গল্পটা, সেই গল্পটার নাম ছিল শ্রীলতাহানি। সেই শ্রীলতাহানি নামটাও এখন প্রায় মুছে গেছে, লেখকের নামও তো মুছে গেছে। এবং দীপেন মাস্টার আমার 2019 বইমেলায় এসছে, কিন্তু তারপরেও ওই সংগৃহীত নামে ভাইরাল হয়। আর আমার 2025 বইমেলা এসছে দীপেন মাস্টার সমগ্র। তারপরে দীপেন মাস্টারকে নিয়ে মোট যতগুলো গল্প আছে প্রায় 16-17টা গল্প নিয়ে এটা এসছে। হ্যাঁ, যেটা আমি ছেড়ে আসলাম যে প্রকাশনীর নাম স্বীকৃতি কেন, তাই এই যে মোটামুটি একটা জায়গায় এসছে। এবং আমার স্বীকৃতি প্রকাশনী হওয়ার আগে আমার 11টা বই প্রকাশ হয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে। তা সেই কথা বলতে আমার একটা প্রশ্ন, মানে ধীরে ধীরে এগুলো যত জগৎগুলো জানা যায় তত তো প্রশ্ন জাগে, উত্তর না পেলে তখন খারাপ লাগে। আমি বই করেছি এবং আমার নিজের টাকায়, প্রথম আসলে সবাইকে নিজের টাকাই করতে হয়, কিন্তু বই বিক্রি হয়নি, জমে আছে আলাদা কথা, কিন্তু আমার বই প্রকাশকের কাছে ঘরে বই বিক্রি হয়ে যাচ্ছে। আমার ওই যোদ্ধা বা মাস্টারমশাই প্রথম দিকের গল্পগুলো বলবো না, এই বইগুলো বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমি 30% টাকাও ফেরত পাইনি। বারবার আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ, যেটা তুমি প্রথমেই উল্লেখ করলে, কারণ আমাকে প্রতিদিনই আমাকে পরিশ্রম করতে হয়, তারপর আমার সংসার চলে। তা বারবার 10-20 হাজার টাকা দিয়ে শুধু বই করে যাব, আর তার 30-50 তো দূরে কথা, 30% ফিরে পাবো না। এইভাবে তো মানে নেশা, যে লেখালেখির যে নেশা, সেটাকে তো বাঁচিয়ে রাখা যায় না। কোথাও একটা সময় এসে হতাশা গ্রাস করে, কোথাও সাংসারিক শান্তি নষ্ট হয়। তারপরে যখন আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে শিখলাম, তখন ভাবলাম যে না, আমি এবার নিজের বই নিজে প্রকাশ করব। প্রকাশনী কোনো ব্যবসার উদ্দেশ্যে আমি আসিনি, শুধুমাত্র সেলফ পাবলিশিং, আমি আমার বইটা আমি প্রকাশ করব এই উদ্দেশ্য নিয়েই আসা। তারপরে যখন করতে শুরু করলাম,
মানে আমার কাজটা করতে শুরু করলাম, তখন আমার আশপাশের যে মানুষগুলো আছে এই লেখালেখির সূত্র ধরে যাদের সাথে পরিচয়, তারা চাইলেন যে তাহলে আমরা বাইরে বই করে করুন, তুই কর, কে বলে তুমি করো, কে বলে আপনি করুন। তাহলে কারণ আমার প্রতি এই বিশ্বাসটুকু তাদের ছিল যে পলাশ আর যাই করুক ঠকাবে না। তা আমার এই প্রকাশনী খোলার উদ্দেশ্য এটাই, এবং প্রকাশনীর নাম স্বীকৃতি দেওয়ার প্রথম একটা কারণ অবশ্যই যে আমার সব কিছুর মূলের স্বীকৃতি, আমার প্রথম গল্প মুদ্রিত গল্প স্বীকৃতি, প্রথম গল্পগ্রন্থ স্বীকৃতি। সুতরাং স্বীকৃতির সাথে আমার যেহেতু একটা আলাদা আবেগ জড়িয়ে আছে, সেটা একটা কারণ। যেমন ঠিক সেই রকম আমার স্বীকৃতি প্রকাশনীর যে থিম, সেটা হচ্ছে স্রষ্টা, সৃষ্টি এবং স্রষ্টার স্বীকৃতি। সৃষ্টি এবং স্রষ্টার স্বীকৃতি। যেহেতু আমি লেখালেখি থেকে এই জায়গায় এসেছি, সুতরাং লেখকের যে অনুভবটা, লেখকের যে ধ্যান ধারণা স্বপ্নটা, এটা আমি এখনও পর্যন্ত অনুভব করি। এবং আমি সবাইকে বলিও এটা, যে আমি কিন্তু এখনও প্রকাশক নই, কিন্তু আমি খাতায় কলমে স্বীকৃতি প্রকাশনী সম্পাদক, প্রকাশক মানসী হালদার। আমি ওই প্রকাশকের আলখাল্লাটা গায়ে চড়াতে চাই না, কারণ আমি ভালো মন্দ যাই হোক আমি লেখক সত্তাটা নিয়ে বেঁচে থাকতে চাই, এবং সবার কাছে ওই পরিচয়ে পরিচিত হতে আমি পছন্দ করি। সেই জন্য আমি প্রকাশকের জায়গাটা আমি নিয়ে নিই, আমি সম্পাদনাটা করি, যাবতীয় কাজ আমিই সামলাই, কিন্তু আমি প্রকাশক নই। আমি লেখকের জায়গা থেকে লেখকের অনুভূতিটা আমি উপলব্ধি করতে পারি, যেহেতু আমি 8 থেকে 9 বছর ধরে ঠকে এসেছি। ওই জায়গাটা থেকে আমি লেখক হিসেবে ঠকে এসেছি বারবার, বিভিন্নভাবে, সেটা নাইবা বললাম। তো আমি চাই যে আমার এখান থেকে যারা বই করবে, তারা কাছের হোক দূরের হোক, চেনা হোক অচেনা হোক, তারা যেন আমার মতো না ঠকে, তাদের সৃষ্টিটা যেন স্বীকৃতি পায়, স্রষ্টা যেন মূল্য পায়। প্রকাশক মানে একটা প্রকাশনা সংস্থা, মানে একটা ব্যবসার জায়গা, মানে সেখানে লক্ষ্মীটাই সব কিছু, লক্ষ্মী লাভের জন্যই সবাই আসে। কিন্তু আমার এখানে আছে, হ্যাঁ লক্ষ্মী লাভ ঠিক আছে, কিন্তু লক্ষ্মী অপেক্ষা সরস্বতী কিন্তু গৌণ নন। সরস্বতী যেন উপেক্ষিতা না থাকেন, সরস্বতীকে তার ঠিক উপযুক্ত জায়গায় অধিষ্ঠিত করার দায়িত্ব স্বীকৃতি প্রকাশনীর। সেই জন্য সৃষ্টি এবং সেই সৃষ্টির স্রষ্টার পরিচিতি দেওয়া, তাদের স্বীকৃতি দেওয়া স্বীকৃতি প্রকাশনীর মূল উদ্দেশ্য। এখানে কোনো লেখক আসলে যেন ঠকে না ফিরে যান, এটাই আমাদের, সেই জন্যই স্বীকৃতি নাম। খুবই প্রশংসনীয় আপনার উদ্যোগ। সত্যি বর্তমানে কিন্তু কলকাতায় উঠতি লেখকদের এবং বেশ কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠিত লেখকদেরও নানানভাবে ঠকে নেওয়ার একটা ঘটনা আমরা দেখতে পাই, রয়্যালটি নিয়ে সমস্যা দেখতে পাই, একটা প্রচণ্ডভাবে লেখকদের এক্সপ্লয়েট করার বিষয়টাও আমরা দেখতে পাই। এখান থেকে আমার একটা প্রশ্ন, যে স্বীকৃতি একদম নতুন লেখক যাদের মুখ সেভাবে পরিচিতই নয়, তাদেরকে কতখানি জায়গা দেবে? একদম, আমি চাইছিলাম এই মনের কথাটা তুমি বুঝতে পারলে এই কথাটা, যে স্বীকৃতি কিন্তু বেশিরভাগই নতুন লেখকদের নিয়ে কাজ করছে। তার কারণ কি, পুরানো লেখক যারা, তাদের ঠকার সম্ভাবনা কম। প্রথমত যারা প্রতিষ্ঠিত তারা তো ঠকবেন না, কারণ তারা কিন্তু প্রকাশকের কাছে যান না। যারা প্রতিষ্ঠিত হয়ে যান, এই মুহূর্তে যদি আমি নাম বলি, বিনোদ ঘোষাল, রাজা চট্টোপাধ্যায় বা অজিতেশ নাগ, মানে একেবারে খুব সেই নামবে, এই সমস্ত মানুষগুলো কিন্তু আর প্রকাশকের কাছে যান না। আরও প্রচুর নাম আছে, আমি আরও যারা পরিচিত তাদের কথা বললাম না। প্রকাশকরা কিন্তু তাদের কাছে যান যে পাণ্ডুলিপি দিন। তারা বিভিন্ন দেখেন কোন প্রকাশক কেমন কাজ করছে, তার কারোর ইতিহাস কেমন, তারা দেবেন, এবং তারা তাদের শর্তে লেখা দেবেন। তাদের চেয়ে যারা একটু ওই জায়গায় যেতে পারেননি, কিন্তু 8-10 বছর ধরে লিখছেন, ঠকেছেন, তারা আর ঠকবেন না। কিন্তু যেমন পলাশ হালদার প্রথম 8 বছর ঠকেছে, এখন আর ঠকে না। কিন্তু সুতরাং যারা 8-10 বছর তারা তো ঠকবেন না। কিন্তু ঠকে কারা? যাদের এখনও পর্যন্ত বই প্রকাশ হয়নি, যারা 2-1টা বই প্রকাশ হয়েছে। আমি 11টা বই পর্যন্ত ঠকেছি, তার মানে 8টা 9টা 6টা 7টা বই করে যারা ঠকবে, কারণ এক জায়গা থেকে ঠকে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে ঠকে যায়, মানে এই করতে করতে যার কাছেই যায় সে তার কাছে গিয়ে ঠকে যায়। তারা ঠকছে কারা? যারা নতুন 2-4টে বই বেরিয়েছে বা এখনও বই প্রকাশ হয়নি, তারাই কিন্তু ঠকে। যারা পরিচিত হয়ে গেছে, যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারা ঠকবেন না। স্বীকৃতি কাজ করছে কিন্তু বেশিরভাগ নতুনদের নিয়ে, কারণ তাদের ঠকার সম্ভাবনা বেশি। এবারে আমার কাছ থেকে এই কাজ করে কেউ যদি মনে করতে পারেন আমার কাছে ঠকেছে, তখন অন্য জায়গায় যাবেন, গিয়ে তখন এসে বুঝতে পারবেন যে আমার কাছে ঠকলেন না, অন্য জায়গায় গিয়ে ঠকলেন, সেটা আলাদা কথা। যেমন এবারে আমরা একটা নতুন, আমাদের তো একেবারে নতুন প্রকাশনা, আমাদের সীমিত ক্ষমতা, স্বপ্নটা অনেক বড়, কিন্তু স্বাদের সঙ্গে সাধ্যেরও তো একটা সামঞ্জস্য থাকতে হবে। তা সেই জন্য আমরা আস্তে আস্তে প্রথম থেকেই কিন্তু আমাদের প্রকাশনীর খরচে কিন্তু কয়েকটা করে বই করতে আস্তে আস্তে শুরু করেছি, এবং তারও পিছনে আমরা কাদের বই করছি যথেষ্ট যুক্তি সহকারে বিচার বিবেচনা করে আমরা করি।
এবছর আমরা প্রথম করলাম যে একেবারে এটা মানে বই, একক বই আমরা এর আগে প্রকাশ করেছি প্রকাশনী উদ্যোগে, কিন্তু এবারে যেটা করলাম, মানে আগামী বইমেলা আসছে, আমরা একেবারে নবাগত লেখক যাদের এখনও পর্যন্ত কোনো একক গ্রন্থ প্রকাশ হয়নি, সেই সমস্ত লেখক বা কবিদের কাছ থেকে আমরা পাণ্ডুলিপি গ্রহণ করছি, এবং এটা আমরা 7ই সেপ্টেম্বর পর্যন্ত নেব। 14 তারিখে ঘোষণা করব 5টা পাণ্ডুলিপি আমরা বেছে নেব, এবং সেটা সম্পূর্ণ প্রকাশনীর উদ্যোগে প্রকাশ করা হবে। সেই 5 জন কারা, যাদের এখনও পর্যন্ত কোনো একক গ্রন্থ প্রকাশ হয়নি, তাদের কোনো পয়সা খরচ করতে হবে না, সম্পূর্ণরূপে প্রকাশনীর খরচে হবে। এবং সবচেয়ে মজার কথাটা আমি বলি, এই দিন 3 আগে একজন ভদ্রমহিলা হঠাৎ আমাকে ফোন করলেন, আচ্ছা আপনাদের এই স্বীকৃতি প্রকাশনী তো? হ্যাঁ, একটা বিজ্ঞাপন দেখলাম এরকম, আপনারা যাদের নতুন বই কোনো একক গ্রন্থ প্রকাশ হয়নি তাদের পাণ্ডুলিপি নিচ্ছেন, এটা কি সত্যি? আপনারা প্রকাশনী খরচে বলছেন, এটা কি সত্যি? আমি বলছি হ্যাঁ, আপনি বিজ্ঞাপনে যেটা দেখেছেন ওই যতগুলো মানে পয়েন্টস আছে একটু পড়ে দেখবেন, দেখে লেখাপড়া এটা সত্যি। বলছে না, আজকাল যা হচ্ছে তো আমি মানে আমার বিজ্ঞাপন দেখে তিনি ভরসা পাচ্ছেন, ওখানে কিন্তু টাকা দেওয়ার ব্যাপারই নেই। টাকা দিলে মানুষ ঠকে যায় যে টাকা দিয়ে বই পায়নি, এখানে কিন্তু টাকা দেওয়ার ব্যাপার নেই। ওখানে পরিষ্কার উল্লেখ আছে যে আপনারা পাণ্ডুলিপি পাঠাবেন, ওখান থেকে সেরা 5টি বেছে নিয়ে আমাদের প্রকাশনী খরচ আমরা প্রকাশ করব, এবং লেখকদের বিক্রিত মানে মূল্যের উপর থেকে আমরা রয়্যালটি প্রদান করবো। সুতরাং ঠকার ব্যাপার নেই। তারপরেও কিন্তু জিজ্ঞাসা করছেন এটা সত্যি তো? তার মানে প্রকাশকদের প্রতি অনাস্থা এবং অবিশ্বাসটা কোন জায়গায় পৌঁছে গেছে, এবং এটা লেখকদের দোষ না, এটা আমাদের মতন বহু প্রকাশকেরই দোষ, এবং আজও আছে, প্রচুর আছে। না, আশা করছি আমরা এই ধরনের যে আশঙ্কাগুলো লেখকদের মধ্যে রয়েছে সেগুলো আপনাদের মতো প্রকাশকরা এগিয়ে আসাতে আশঙ্কা কেটে যাবে। তবে আমরা আবার একটুখানি লেখক পলাশ হালদারের কাছে ফিরবো। একটা প্রশ্ন মাথায় ঘুরছে, প্রথমে যখন কথা হচ্ছিল তখন থেকেই, এই যে আপনার লেখায় খুব গ্রামের দিককার গল্প উঠে আসে, এইটার কারণটা কি? হ্যাঁ, শুধু গ্রাম বলবো না, প্রান্তিক মানুষের কথাটাই আমি বেশি বলি। এবং গ্রাম থেকে উঠে আসার কারণ, আমার জন্ম গ্রামে, সুন্দরবনে বাসন্তী দ্বীপে আমার জন্ম, সেখানেই বেড়ে ওঠা। তারপরে মাধ্যমিক মানে 5ম শ্রেণী থেকে আমি ছিলাম নিমপিট রামকৃষ্ণ আশ্রমে, সেটাও দক্ষিণ 24 পরগনা, সেটাও গ্রামীণ এলাকা। উচ্চ মাধ্যমিকও গ্রাম থেকে, বাসন্তী থেকেই উচ্চ মাধ্যমিক পাস করেছি। অর্থাৎ প্রায় জীবনের প্রথম 17-18টা বছর আমার গ্রামে কেটেছে। আমার এখনও মনে আছে, আমি যখন উচ্চ মাধ্যমিক মানে 11-12 আমি স্কুলে যেতাম, গ্রামে আমার বাড়ি থেকে আমি হচ্ছে গিয়ে জুতো এবং ফুল প্যান্টটা খুলে ব্যাগে করে নিতাম, মানে কাদাটা এত ছিল। এসে মূল যে পাকা রাস্তা যেখান থেকে বাস যাওয়া হতো, সেই বাস রোডে উঠে পাটা সব ধুয়ে আবার ফুল প্যান্টটা পরে আবার জুতোটা পরতাম, পরে স্কুলে যেতাম। তাহলে এই কাদা মেখে আমাদের বড় হতে হয়েছে, এবং এমন হয়েছে স্কুল থেকে নেমেছি জামা টামা সব খুলে ব্যাগে নিয়েছি, ভিজে যাবে বা কাদায় পড়ে যেতে পারি। মানে তো উচ্চ মাধ্যমিক মানে তখন কিন্তু যথেষ্ট বড়, সেই অবস্থাও রাস্তায় পড়ে যেতে হতো কাদায়, মানে কি পরিমাণে মানে কি চেহারা ছিল রাস্তা। তাই এই আমি 17-18 বছর ধরে গ্রামটাকে দেখেছি, গ্রামে মাঠে কাজও করেছি, গ্রামের ছেলেমেয়েরা যে সমস্ত চাষবাস বাগান থেকে ধান সব করেছি। ভালো হয়তো পারতাম না, কারণ আশ্রমে তো প্রায় 6টা বছর, প্রায় না 6টা বছর কাটিয়ে এসেছি, কিন্তু অভ্যস্ত, ভালো না হলেও করেছি। তারপরে কলেজে পড়ার সূত্রে আমার কলকাতায় আসা, তারপর আস্তে আস্তে এখানে কাজ বাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, থেকে যাওয়া। তাই এই দুটো জীবন আমি দেখেছি, এবং যেহেতু গ্রামটাকে আমি দেখেছি, নদী দেখেছি, জঙ্গল দেখেছি, গ্রামের মানুষের বেঁচে থাকা লড়াইটা দেখেছি, তাদের সুখ দুঃখের সাথে ওতপ্রোত হয়ে জড়িত। তারা জানি যে এক মুঠো ভাতের জন্য তারা কতটা কষ্ট করে সারাদিন, কি মানে এগুলো বলে বোঝানো যাবে না। যে ওই চৈত্র বৈশাখ মাসের দিকে মানুষ যখন ওইদিকে মাটি কাটার কাজ হয়, খাল পুকুর টুকুরও কাটে, সেই যে টেম্পারেচার এখন গিয়ে আমরা মানে দাঁড়াতে পারি না, কিন্তু তারা সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, মাঝখানে দুপুরে 2 ঘন্টা বাদ দিয়ে তারা ওই ঝুড়ি করে মাটি কাটে, সেই পরিশ্রম চিন্তা করা যায় না, শহরে বসে ওগুলো অনুভব করা যাবে না। তাই এই জীবনে আমি দেখেছি, এবং আমি নিজেও অভিজ্ঞতা আছে, ওই 2 দিন হলেও করেছিলাম, মাটি কাটার কাজও করেছিলাম। তা এই জন্য এদের এই জীবনটা আমার বেশি, আমি চাই যে আমি সুন্দরবনের ছেলে হয়ে যদি সুন্দরবনের মানুষের কষ্টটা, তাদের জীবন যন্ত্রণাটা, তাদের না পাওয়াটা যদি আমি না বলতে পারি, তাহলে কারা বলবে? সুতরাং সুন্দরবনের মানুষের কথা যদি বারবার বলতে চেয়েছি, সচেতনভাবে বলতে চেয়েছি, এবং উঠে আসেও স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে, এগুলো জোর করে নয়। আর কলকাতার কথাও আমি বলেছি, কিন্তু সেখানেও কিন্তু সেই প্রান্তিক মানুষ যারা বস্তিবাসী, যারা ওই খেটে, কেন আমার কিন্তু কলকাতা আসার পরেও পড়াশোনার পাশাপাশি আমি তখন থেকেই আমি কাজবাজ শুরু করেছি।
কারণ আমার ওই উচ্চ মাধ্যমিকের আগে থেকে আমার ঘাড়ে সংসারের জোয়ালটা চেপে বসেছিল, বিয়ের অনেক আগে থেকেই। বিয়ে করেছি অনেক পরে, তার আগে থেকেই ভাই বোনদের নিয়ে আমার জীবন সংগ্রাম শুরু হয়েছিল। তা আমাকে প্রথম থেকেই পড়াশোনার পাশাপাশি আমাকে কায়িক পরিশ্রম করতে হয়েছে, এবং কি কাজ করিনি সেটা বলতে গেলে এখন মানে যখন যা পেরেছি, বেঁচে থাকার তাগিদে যখন যা পেরেছি করেছি। সেই জন্য ওই মানে জীবনের সাথে যে মানুষগুলো জড়িত, সে কখনো সবজির বাজার, কখনো মাছের বাজার, কখনো কোলে মার্কেট, কখনো বৈঠকখানা, কখনো ক্যানিং স্ট্রিট, এই সমস্ত পাইকারি মার্কেটগুলো আমাকে বিভিন্ন পেশার কারণে বিভিন্ন সময় যেতে হয়েছে। এবং সেই মানুষগুলো যে মুঠে মাথায় করে এই জিনিসগুলো বইছে, হ্যাঁ, যারা সবার সাথে আমার তো একটা সম্পর্ক আছে। তা ওই যাদের সাথে আমি কি হয় যে আমরা যে পরিবেশে থাকি, যাদের সঙ্গে চলাফেরা করি, তাদের জীবনযাত্রা আমাদেরকে বেশি প্রভাবিত করবে। তা স্বাভাবিকভাবে যেহেতু আমি একটু গল্প লিখি, তা তাদের কথাগুলোই বলতে চেয়েছি, প্রান্তিক মানুষের কথা বলতে চেয়েছি। কারণ এলিট সম্প্রদায়ের কথা আমরা প্রচুর পাই, এবং যারা লেখালেখি করেন বেশিরভাগই ওই এলিট সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। মাটির মানুষের সাথে যুক্ত এমন লেখকও প্রচুর আছেন, কবি আছেন অবশ্যই। এবং গ্রামীণ এলাকা, সুন্দরবন এলাকা, পুরুলিয়া, মেদিনীপুর প্রচুর মানুষ আছেন, কিন্তু তাদের কথা মানে হয়তো আসতে পারে না, বা তারা হয়তো তাদের মতন করে বলছেন। আমিও আমার মতন করে এই প্রান্তিক মানুষের কথাগুলো একটু বেশি বলতে চেয়েছি আমার বিভিন্ন গল্প উপন্যাসে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। শেষে শুধু পলাশদাকে ছোট্ট একটা কোনো কবিতা বা একটা ছোট্ট কোনো গল্প দিয়ে অনুষ্ঠানটা শেষ করার অনুরোধ করব। গল্প কি করে ছোট বলি, তবে গল্পের কথা যদি বলি যে আমার একটা উপন্যাস আসছে আগামী বইমেলা, সেই নিয়ে দুটো কথা বলে একটা ছোট্ট একটা কবিতা বলবো। তাহলে উপন্যাসটা 2023 সালে একটা প্রকাশনী একটা ওই উপন্যাস প্রতিযোগিতার আয়োজন করেছিল, ধারাবাহিক উপন্যাস সারা বছর জুড়ে। তা সেখানে আমি একটা উপন্যাস লিখেছিলাম, সৌভাগ্যক্রমে উপন্যাসটা সেরা নির্বাচিত হয়েছিল ওই প্রতিযোগিতায়। তা সেই উপন্যাসটা 23-24 দু বছর চলে গেছে। তারপরেও আমি একটু ঘষা মাজা করলাম, বেশ কিছু বারবার দেখেছি, এবং আমার খুব খুব কাছের, খুব প্রিয় উপন্যাস। ওখানে আমি মূলত বন্ধুত্ব আর মাটির টানের কথা বলেছি। মাটির টান বলতে শুধুমাত্র সেই জন্মভূমির টান বলবো না, আমাদের যে শিকড় যেটা আমাদের এই একান্নবর্তী পরিবার, সেই একান্নবর্তী পরিবারের কথা, ভাঙা গড়ার কথা বলা আছে। আর মূলত আমি যে ধরনের উপন্যাস, সামাজিক উপন্যাস লিখি, তো সেটাই আছে। সেই উপন্যাসটা আগামী বইমেলায় আসছে, এইটুকু জানিয়ে রাখলাম। গল্প এই 2-1 মিনিটে হয় না। একটা কবিতা বলি, কবিতা আমরা একটা খুব বিখ্যাত কবিতা আছে, আমার নয়, কবি আরণ্যক বসুর, এবং নামটা বললেই সবাই বুঝতে পারবেন, মনে থাকবে। খুব ভালো একটা প্রেমের কবিতা। তা আমি সেই মনে থাকবে মানে এই কবিতাটায় বারবার কবি যেন মনে থাকবে বা থাকবে না সেই প্রশ্নটা উনি করেছিলেন। তা আমার মনে হচ্ছে যে আমি সব কিছু ভুলে যাই, বা আমরা কখনো কখনো মনে হচ্ছে ভুলে যাওয়ার ভান করি। তা সেখান থেকে ওই একটা অনুপ্রাণিত হয়ে আমি ওই কবিতার ধারে কাছে যাইনি, একদম বিপরীত দিকে গিয়ে একটা কবিতা লিখেছিলাম, ভুলে যাব। পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ভুলে যাব। কিছুই আমার থাকে না মনে, সব কিছু যাই ভুলে, অতীত নাকি বড্ড জ্বালায়, তাই ঝাঁপ দিয়েছি তুলে। ভুলে যাব ধুলো খেলা, ডুবে শালুক তোলা, ভুলে যাব গোপাল খুড়োর নাম তার পাঠশালা। পড়া কম আর খেলা বেশি, ভুলবো সেসব কথা, পাগল হতো মাঝে আমার, খারাপ হতো মাথা। সব ভুলে যাবই আমি, থাকে না কিছু মনে, লম্বা এক কালো বেনি ভাসবে না আঁখি কোণে। নিমপিঠের টুকরো স্মৃতি, কলেজ স্ট্রিটের বই পাড়া, হেমন্তের সেই মায়াবী সুর, সুনীল বাবুর হঠাৎ মীরা। হারিয়ে যাবে কালের চাকায়, রইব একা পড়ে, ভুলো মনের দোহাই দিয়ে ফেলবো সবই ঝেড়ে। তারপর এক বিষণ্ণ বিকেল বলবে মুচকি হেসে, কিছুই কি নেই মনে তোমার এতটা পথ এসে। সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঘুমটা ঢাকা মুখ, ভুলবো সেসব স্বপ্ন মাখা স্বর্গীয় যত সুখ। ভুলে যাব গভীর রাতে তারা গোনা খেলা, বুকের মাঝে মাথা রেখে কত স্বপ্ন বুনে চলা। ভুলে যাব চলার পথে হোঁচট কত খেলাম, তোমার কি দিয়েছি আর কি বা ফিরে পেলাম। মিষ্টি আদর মুখ ঝামটা রাখবো না আর মনে, ভুলে যাব এই জীবনে ছিলাম বা কার সনে। টক ঝাল নোনতা তেতো ভুলবো সকল স্মৃতি, অঙ্গে শুধু মাখিয়ে রাখবো ফেলে আসা পথের মাটি। তবুও শেষে মৃদু হেসে মনের কথা কই, আবার যদি ফিরে আসি তোমার প্রেমিক যেন হই।
অনেক ধন্যবাদ পলাশদা। আচ্ছা, পেশা যাই হোক না কেন, নেশা যদি থেকে থাকে আর তাকে যদি বাঁচিয়ে রাখা যায়, সেই নেশাকে যদি ক্রিয়েটিভ ওয়েতে তাকে আরও পলিশ করা যায়, তাকে নিয়ে যদি চর্চা করতে থাকা যায়, তাহলে কিন্তু সেই নেশা বা সেই ক্রিয়েটিভিটি কখনো আমাদের ছেড়ে যাবে না। আমাদের এই এপিসোড আবারও সেটা প্রমাণ করলো। খুব তাড়াতাড়ি আসছি আরও কোনো নতুন এপিসোড নিয়ে। আপনারা দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।